আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। আসলে এখানে শেখার কিছু নাই, এটা হচ্ছে সবকিছু নিজের কাছে। আর আপনি যেহেতু লোগো ডিজাইনার, আপনি একজন ক্লায়েন্টও পেয়েছেন। হতে পারে মার্কেট প্লেসের ভিতরে এ ধরনের ডকুমেন্ট সাবমিট করা যায় কিনা আমার সঠিক আইডিয়া নাই, কারণ আমি অনেক বছর ধরে মার্কেট প্লেসে কাজ করি না, আপনারা অনেকেই জানেন। এটা অনেক সময় হয় যে অনেক ডাইরেক্ট ক্লায়েন্ট আছে, তারা কিন্তু কিছুই বোঝে না বা কিভাবে কি করতে হবে। আবার অনেক সময় হয় যে এই ধরনের ইমেল করতে করতে ক্লায়েন্টের সাথে প্রায় 50-60টার বেশি ইমেল করা হয়ে যায়, যে আসলে তোমার লোগোতে কি দরকার, লোগো নেম কি, ট্যাগলাইন কি, তারপর কোম্পানি ডিটেলস, কোম্পানি সার্ভিস, লোগো কোন কালারের দরকার, লোগো কিভাবে হবে, কেমন ধরনের লোগো দরকার। সো এই সকল কোশ্চেন করতে করতে প্রায় 50-60টার বেশি ইমেল আদান প্রদান করা হয়ে যায়। আমাদের রিসার্চের জন্য বা মাইন্ড ম্যাপের জন্য এই ধরনের ফর্ম রেডি করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আসলে আমার নয়, আর এটা আমি জাস্ট আরেকজনের তো দেখাইছি। আমি কি কোশ্চেন করব ক্লায়েন্টকে, ওইটা হচ্ছে আমার কাছে। আমি আপনাদের এইটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি। এইটার থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারেন যে এর থেকে আপনি বেটার একটা ভার্সন তৈরি করতে পারেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু একটা ফর্মেই সব কিছু জেনে যাচ্ছেন যে ক্লায়েন্টের কি কি দরকার, এভরিথিং। এই সকল কোশ্চেন আপনাদের অবশ্যই জানা দরকার, কারণ নিউবি হিসাবে আপনি একজন যেহেতু লোগো ডিজাইনার, কি কি কোশ্চেন ক্লায়েন্টকে আস্ক করতে হয় এইটা আপনি ইমেলের মাধ্যমে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেন। সো এইটা আপনার সময়ও কমাবে। ওকে, চলুন দেখি কি কি কোশ্চেন আসলে ক্লায়েন্টকে করতে হয়। সো এখানে আপনি সিম্পল করে আপনার মতো করে আপনি সুন্দর করে এটা একটু সাজিয়ে নেবেন। হতে পারে আপনি যেহেতু ডিজাইনার, সো এইটা সাদাসিধে না করে একটু কালারফুল বা একটু ডিজাইন, আবার বেশি মডার্ন করতে যাবেন না, তাহলে ক্লায়েন্টের কিন্তু সমস্যা হবে। সো খুবই সিম্পলের মধ্যে নাইস অ্যান্ড ক্লিন একটা ফর্ম আপনি রেডি করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। সো প্রথমে কি হবে, ক্লায়েন্ট যেহেতু লোগো ডিজাইন করবে, সো তার কোম্পানি নেমই তো হবে শুরুতে। সো শুরুতে আপনি লিখে দিতে পারেন, এটা শর্ট করে লিখতে পারেন বা ডিটেলস লিখতে পারেন, এটা আপনার কাছে। সো এখানে আপনি লিখতে পারেন ইওর লোগো নেম বা পুট ইওর লোগো নেম হেয়ার, যেভাবে আপনি লিখেন। সো এখানে লেখা আছে হোয়াট নেম ডু ইউ উইশ টু ইউজ ইন ইওর লোগো ডিজাইন। সো এখানে ক্লায়েন্টের লোগো নেম লিখে দিয়েছে। এটা কিন্তু ক্লায়েন্টের সাবমিটেড ফর্ম। সো আপনাদের আরও বেটার আইডিয়ার জন্য আমি এই ফর্মটা দেখাচ্ছি যে আপনার কোয়েশ্চেনও আছে এবং ক্লায়েন্ট কী ধরনের অ্যান্সার দিতে পারে। সব ক্লায়েন্ট তো আর একরকম অ্যান্সার দেয় না, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। আর এখানে সেকেন্ড আপনার কোয়েশ্চেন তো অবশ্যই এটাই হবে যে আপনার ট্যাগলাইন বা কোম্পানির কোনো স্লোগান আছে কিনা লোগোর নিচে থাকার জন্য। সো এখানে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে তার কোনো ট্যাগলাইন বা স্লোগান নাই, সো এখানে নাথিং। থার্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্রোভাইড, মানে তার কোম্পানি কী ধরনের সার্ভিস দেয়, এই ধরনের কিছু। সো তার কোম্পানি এখানে সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি এই লিঙ্কটা মডিফাই করেছি, সো এই লিঙ্কটা কাজ হবে না। সো এটা ক্লায়েন্ট দিয়েছে যে এখানে আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে আমি ঢুকে দেখতে পারবো যে কী কী সার্ভিস সে আসলে প্রোভাইড করে। এখানে তার বিজনেস সেক্টরটা কি, মানে তার বিজনেসটা কোন ক্যাটাগরির, বা এখানে যদি আপনার কোনো যেমন ধরেন রিসার্চ হতো তাহলে এখানে দিত যে ডাটা বা এই ধরনের বিভিন্ন এক একটা ক্যাটাগরি সম্পর্কে তো আপনাদের অবশ্যই আইডিয়া আছে। যেমন ধরেন সে তার মেডিসিন টাইপের, সো এখানে ফার্মেসি বা মেডিসিন টাইপের কিছু থাকতো। সো এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, তার বিজনেস সেক্টরটা কেমন। সো এখানে ফার্স্ট অ্যান্ড রেঞ্জ হচ্ছে তার কম বিজনেস সেক্টর। এখানে 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে হু ইজ ইউর টার্গেট মার্কেট, মানে তার টার্গেট আসলে কোন মার্কেট, আসলে তার কোন মার্কেট টার্গেট সেটা এখানে। সো এখানে তার টার্গেট হচ্ছে দ্য কোম্পানি, মানে একটা কোম্পানি, এবং তাদের এমপ্লয়ীদের হচ্ছে তার টার্গেট, মানে টার্গেটেড মার্কেট আর কি। সো এখানে তারপরে কোশ্চেন হচ্ছে যে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে না থাকলেই নয়, কারণ একটা লোগোতে অবশ্যই কালার তো দিতে হবে। সো 6 নম্বর কোশ্চেন হচ্ছে যে মানে সে কি কালার প্রিফার করে। সো এখানে লিখে দিয়েছে ব্লু অর গ্রিন, মানে ব্লু এবং গ্রিনের মধ্যে এই লোগোটা হতে পারে। আর এখানে আপনি যদি আরেকটু বেটার করতে চান, এখানে আপনি বিভিন্ন কালার নেম সহ দিতে পারেন, যেহেতু এটা কম টাকার কাজ না। সো খুব বেটারভাবে প্রেজেন্টেশন করা উচিত, কারণ ক্লায়েন্ট যেন সহজেই বুঝতে পারে বা ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার হতে পারে, তার যেন আলাদা এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার হয় না। আশা করি বুঝাইতে পারছি। মানে আপনার ক্লায়েন্টকে আপনি যত ইজি করে দিবেন তত কিন্তু আপনার জন্য ভালো, আপনার ক্লায়েন্টের জন্য ভালো। মানে আপনাদের শুরুটা যত বেটার হবে, হতে পারে যে ওই ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে ফেলছে, নেক্সট টাইম যে কোনো প্রজেক্টই কিন্তু আপনি পাবেন। সো এই দিক থেকে এই ফর্মটা খুবই কাজ করে। আর এটা হচ্ছে প্রফেশনালদের কাজ। কখনোই ইমেলে আপনার ডিটেলস আদান প্রদান করবেন না, তাহলে কিন্তু অনেক একঘেয়েমি ব্যাপার। কারণ কি হতে পারে যে ক্লায়েন্টের ওইখানে সকাল, আপনার এখানে রাত, আপনি রাতে মেল দিচ্ছেন, সে
সকালে চেক করতেছে, সে সকালে মেল দিচ্ছে, আপনি রাতে, মানে অনেক লং টাইম হয়ে যায়। সো এই ধরনের ফর্ম কিন্তু খুবই কাজ করে, এই ধরনের লোগো কোশ্চেনের যে ব্রিফটা, সো এটা খুবই দারুণ কাজ করে, আর আপনার রিসার্চ বা মাইন্ড ম্যাপ যে কোনো কিছুর জন্য সময় অনেক কমিয়ে দিবে। সো এখানে 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আপনার কি কোনো নির্দিষ্ট কোনো ফন্ট আছে কিনা, এখানে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সো এখানে সে হোয়াইট রেখে দিছে, মানে বোঝা যাচ্ছে যে না, আমার কোনো নির্দিষ্ট ফন্ট নাই। সো এইখানে আপনি করতে পারেন যে কিছু ফন্ট টাইপের মানে দিতে পারেন, যে আপনি কিছু ক্যাটাগরি, ফন্টের যে ক্যাটাগরি আছে, যেমন স্ক্রিপ্টিং ফন্ট বা হ্যান্ড রিটেন ফন্ট, তারপর স্যান সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট, এই ধরনের আপনি কিছু স্যাম্পল দিলে ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে যে আমার এই ধরনের মডার্ন ফন্ট দরকার, সো আমি স্যান সেরিফ ফন্টে ইউজ করতে চাই। সো এই ধরনের আপনি দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। আর ক্লায়েন্ট যারা বুঝে তারা তো অবশ্যই, তাদের যদি কোনো ফন্ট সিলেক্ট করা থাকে অবশ্যই সেই ফন্টের নামটা বলে দিবে। সো এখানে বলেছে যে 8 নম্বর কোশ্চেনে, দেখেন আমি কিন্তু খুবই বড় করে দেখাচ্ছি, এগুলা কিন্তু আপনি ভিডিও আপনি দাঁড় করিয়েও কিন্তু আপনি দেখে নিতে পারেন, আর এর থেকে বেটার একটা ভাষণ আপনি তৈরি করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। সো এখানে বলছে যে তুমি এই লোগোটা কোথায় কোথায় মানে অ্যাপ্লাই করবে বা কোথায় কোথায় সেট করবে। সো এখানে ক্লায়েন্ট উত্তর দিয়েছে সে তার ওয়েবসাইটে লোগোটি অ্যাড করবে এবং তার বিভিন্ন প্রোডাক্ট। সো এখানে কিন্তু সে বলে দেয় নাই, বা এখানে প্রোডাক্ট বলতে হয়তো বা প্রিন্টেড কোনো প্রোডাক্ট বুঝিয়েছে। সো এইভাবে আপনাকে তৈরি করতে হবে। সো এখানে 9 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, যে এই লোগো প্রজেক্টে তুমি কি ধরনের ফিল ইউজ করতে চাও বা এই সিম্বলে, যেমন মিনিমাল, ফ্ল্যাট, আইকনিক, মানে এখানে কিন্তু এক্সাম্পল এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে মিনিমাল, ফ্ল্যাট, আইকনিক। সো ক্লায়েন্টের কি অ্যান্সার, সামথিং মডার্ন, ফ্ল্যাট অর 3D, ইট ডিপেন্ডস। তো এখানে ক্লায়েন্ট বলছে যে কিছুটা মডার্ন হতে পারে, ফ্ল্যাট টাইপের লোগো হতে পারে, এবং 3D লোগো দেখলে বুঝবেন যে গ্রাডিয়েন্ট নিয়ে যে ধরনের 3D লোগো আপনারা দেখতে পারেন, মানে ক্লায়েন্টের মেইনলি হচ্ছে মডার্ন লোগোই পছন্দ। আর এখানে বলছে যে কোনো এলিমেন্ট আছে, কোনো পিকচার বা কোনো এক্সাম্পল আছে যেটা সে তার লোগোতে দেখতে চায়। সো ক্লায়েন্ট বলছে যে এরকম কিছু নাই। আর 11 নম্বর কোয়েশ্চেন করা হয়েছে যে প্লিজ মেনশন এনি স্পেসিফিক এক্সিস্টিং লোগো স্টাইল হুইচ ইউর ফেভার, মানে কোনো নির্দিষ্ট কোনো লোগো স্টাইল আছে কিনা। সো এখানে ক্লায়েন্ট বলছে তার কোনো নির্দিষ্ট নাই। সো এখানে সে নো আইডিয়া দিয়ে দিয়েছে, তার কোনো আইডিয়া নাই। এগুলো সব নিজের, মানে এগুলো জাস্ট করছেন, এইটা আপনি বাদ দিতে পারেন, মানে এখান থেকে আপনি বাদ দিতে পারেন বা আরও কিছু অ্যাড করতে পারেন। তবে খুব বেশি একঘেয়েমি করবেন না, অনেক বেশি লংয়ে যাবেন না, তাহলে এটা কিন্তু অনেকটা একঘেয়েমি হয়ে যাবে এবং ক্লায়েন্টও বিরক্ত হবে। এরপরে 12 নম্বর প্রশ্নতে কি আছে, এখানে আছে যে তার লোগো টাইপোগ্রাফি আপার কেস নাকি লোয়ার কেস হবে। সো এখানে ক্লায়েন্ট মানে বড় হাতের হবে না ছোট হাতের হবে এটা বলছে, এবং ক্লায়েন্ট এখানে সেই ডিজাইনের উপর ছেড়ে দিয়েছে যে ইয়েস ইউ আর ফ্রি, মানে এখানে সে এই ধরনের বুঝাইছে যে তুমি তোমার মতন স্টাইল নাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে সে বলছে সামথিং ইন জার্মান স্টাইল। এখন সো এখানে জার্মান স্টাইল বলতে হয়তো বা প্রথমটা বড় হাতের বা তার সবগুলা ছোট হাতের, এগুলো আপনারা দেখে নিতে পারেন গুগলে সার্চ দিয়ে, খুব ইজি। আর 13 নম্বরে এই ডিজাইনার কি করছে, তার কিছু লোগো দিয়ে সে নিচে দিয়ে দিয়েছে, মানে ক্লায়েন্ট আইডিয়ার জন্য যে কোন স্টাইল লোগো স্টাইল আর সে পিক করতে চায়। সো এখানে একটা লোগো দিয়েছে, নিচের যে টাইপও দিয়েছে। সো এখানে দিয়েছে আইকন অ্যাবভ টেক্সট, মানে উপরে আইকন থাকবে এবং নিচে টেক্সট। সো এখানে আইকন এবং অ্যাট সাইড অফ টেক্সট, মানে আইকনের সাইডে টেক্সট হবে এবং আইকন এবং টেক্সটের মিক্সডে হবে, নাকি এই ধরনের টেক্সট অনলি বা কাস্টম টেক্সট। সো এখানে সবকিছু দেওয়া আছে। সো এখানে ক্লায়েন্ট কি চায় সেটা জাস্ট একটা আইডিয়া দেওয়া আছে। সো ক্লায়েন্ট এখানে মানে প্রিফার, সো এখানে ক্লায়েন্ট দিয়েছে অন অ্যান্ড 6, মানে এইটা এবং এইটা। ক্লায়েন্ট আর কোম্পানির জন্য এমন লোগো চাই যেটা আইকনিক হবে এবং নিচে টাইপোগ্রাফি থাকবে। আর এখানে আবার দিয়েছে যে এমন তার কোম্পানির লোগো নেম সেটা এই ধরনের কাস্টম টেক্সটেও হতে পারে। এই দুই ধরনের চয়েস ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন আমরা যারা লোগো ডিজাইনার তারা কি করি, প্রায় ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে কোন ধরনের লোগো দরকার, সে একটা স্যাম্পল দিয়ে দেয়। বাট টাইপোগ্রাফি বা এই ধরনের কোশ্চেন যদি বা এই ধরনের ইমেজ দিয়ে যদি আমরা ক্লায়েন্টকে দেখাই, তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাচ্ছে। আমরা কিন্তু ক্লায়েন্ট চাই এইটা, বাট আমরা এই ধরনের দিচ্ছি, এই ধরনের দিচ্ছি, এই ধরনের দিচ্ছি। তো সব কিছু মিলে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে আসলে ক্লায়েন্ট চাচ্ছে এটা, বাট আমরা অনেক কিছু দিয়ে ফেলছি, বা ক্লায়েন্ট সব কিছু কিন্তু পছন্দ করতেছে না। সো এখানে ইজিলি কিন্তু আমরা বুঝে যেতে পারি যে আসলে ক্লায়েন্ট কোন ধরনের জিনিস চাচ্ছে বা কোন ধরনের স্টাইলটা ক্লায়েন্ট চাচ্ছে। এখানে ডিজাইনার তার বাজেটের কথা বলছে, এখানে 20 and 15 বলছে, এটা ডলার নাকি এটা আমি বুঝে উঠতে পারিনি।
তো লোগো মিনিমাম $150 বা $100 নিচে করা উচিত না। আর এখানে জাস্ট ক্লায়েন্টের কখন দরকার সেটা বলছে। এখন এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, তার দ্রুত দরকার নাকি তার হাতে সময় আছে, সো এটা ক্লায়েন্টের উপর। আর কিছু নাই, এইগুলাই আর কি। সো আপনি নতুন প্রজেক্ট পেয়েছেন বা ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, সো ক্লায়েন্টকে কী কী বলতে হবে আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে। আর আমার ফর্ম অন্য ধরনের, আর আমার কোয়েশ্চেনগুলো অন্য ধরনের। আর আমি আবার বলছি যে আপনি যতটা ইজি করে দিতে পারেন, আবার বেশি বাড়ানো লং করা যাবে না, একঘেয়েমি করা যাবে না, ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হবে। সো এইগুলা খুবই ইম্পর্টেন্ট আপনি নিউবি হিসাবে আপনার জন্য জানার। আশা করি আজকের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও লোগো নিয়েই হবে। আর এটা যে কতটা গুরুত্বপূর্ণ অলরেডি আপনারা বুঝেই গেছেন, আর আশা করি আপনারা বুঝেছেন, কারণ নিউবি হিসাবে অনেকের ইংলিশে ঝামেলা হয়। আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই ইংলিশ আপনার শিখতেই হবে, কারণ আপনি ডিজাইনই শুধু শিখে গেলেন, ইংলিশ খুব একটা জানেন না, তাহলে কিন্তু খুব একটা কাজ হবে না। হতে পারে আপনি টিম নিয়ে কাজ করছেন, সো টিমে একজন এক্সপার্ট যদি ইংলিশ পারে, সো এই ক্ষেত্রে আপনার খুব একটা প্রবলেম নাই। বাট আপনি একাই কাজ করতেছেন, আপনি ইংলিশ খুব একটা পারেন না, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে খুব একটা সুবিধা করে নিতে পারবেন না। ক্লায়েন্ট কিন্তু আপনাকে বোঝাতে গেলে আপনার বিরক্ত হবে। আর এইসব কাজে আপনি কাজ ভালো পারেন, এই ফর্মটা বা এই কোশ্চেনের ফর্ম বা এই ইনফরমেশন যদি আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে কিন্তু খুব একটা কথোপকথনের দরকার হবে না। সো আপনার সময় বাঁচবে এবং ইংলিশ একটু কম জানলেও খুব একটা সমস্যা নেই। বাট আপনি ট্রাই করবেন যে ইংলিশটা খুব ভালোভাবে শেখার জন্য, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট আপনার শুধু অনলাইনের কাজে না বা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে না, আপনার যে কোনো জায়গায় আপনি ইংলিশ শিখলে কিন্তু লস নেই। সো অবশ্যই এটা শেখার ট্রাই করবেন, কারণ আপনারা অনেকেই আমাকে ক্লায়েন্টের কাজ আমাকে দেখান যে ভাই এটা কি বলছে আমি বুঝি না, আমাকে একটু ক্লিয়ার করে দেন। আসলে তখন নিজের কাছে খারাপ লাগে যে আপনারা কাজ পারেন বাট ইংলিশের বেলায় দুর্বল। সো আপনি আপনার ফিউচার কি, আপনি এইটা একবার ভাবছেন যে আমার যদি আপনার ক্লায়েন্টের ব্রিফ বুঝিয়ে দিতে হয়, তাহলে এর থেকে কষ্টের কিন্তু কিছু নাই। সো আমি বলবো আপনি যদি মিড লেভেলে থেকে থাকেন ডিজাইন সেক্টরে, আর ইংলিশ স্কিল যদি হয় 0, তাহলে কিন্তু কাজ হবে না। সো ডিজাইনের পাশাপাশি আপনি 50-50 ইংলিশ শেখার উপর জোর দেন। এর জন্য আপনি কোর্স করতে পারেন বা ইউটিউবের হেল্প নিতে পারেন, এটা আপনার কাছে। ইংলিশ শেখা আসলে নিজের কাছে। সো ভিডিওটি হয়তো অনেক লং হয়ে গেছে, জানি না কয় মিনিট হলো। কোনো ভিডিওই আমি শর্ট করতে পারি না কেন জানি না। সো যাই হোক, পরবর্তী ভিডিও লোগো নিয়েই হবে, অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।